হ্যালো ফ্রেন্ডস, আপনি কোথাও থেকে শুনেছেন বা জেনেছেন যে অতিরিক্ত জলপান করলে আমাদের শরীর খুব ভালো হাইড্রেটেড থাকে, জলের ঘাটতি মিটে যায়। আর এই কারণেই আপনি প্রতিনিয়ত অতিরিক্ত মাত্রায় জলপান করার একটা অভ্যেস তৈরি করে ফেলেছেন। কিন্তু শুনলে অবাক হবেন যে অতিরিক্ত মাত্রায় জলপান করার এই অভ্যেস করলে আপনি আপনারই অজান্তে করে ফেলেছেন একটা মারাত্মক ভুল, যা আপনার শরীরের জন্য হতে পারে খুবই বিপজ্জনক, ইভেন আপনার মৃত্যু অবধি হতে পারে। তো আজকে আমি কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে এসেছি, কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলি সবার মনে রয়ে গেছে যে অতিরিক্ত জলপান করা আমাদের শরীরের জন্য ঠিক না ভুল, কতটা পরিমাণ জলপান করা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর, উপকারী, সেটাও আজকে আমি ভিডিও শেষে বলবো। তো শেষ অবধি ভিডিওটি দেখুন। এই জলপান নিয়ে, অতিরিক্ত মাত্রায় জলপান ঠিক না ভুল, এই নিয়ে যত ধরনের বিতর্ক, যত ধরনের ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে, আশা করি আজকে সবটাই মিটে যাবে। আমাদের শরীর থেকে যখন বিভিন্ন আকারে ঘাম, প্রস্রাব বা অন্যান্য বিভিন্ন ফর্মে যখন জল অতিরিক্ত মাত্রায় বেরোতে শুরু করে, তখনই কিন্তু আমাদের মধ্যে ডিহাইড্রেশনের মতো একটা সিচুয়েশন তৈরি হয়। আর এই ডিহাইড্রেশন থেকে বাঁচতে অনেকের কথা শুনে আমরা বিনা কিছু না ভেবে না জেনে অতিরিক্ত মাত্রায় জলপান করার একটা অভ্যেস তৈরি করে ফেলি। এই জলপান অতিরিক্ত মাত্রায় শুরু করলে আপনি হয়তো ভাবছেন যে আপনি ডিহাইড্রেশন থেকে বেঁচে যাবেন, কিন্তু উল্টে হয় কি, একে মেডিকেল ভাষায় যেটাকে আমরা বলি ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে, ওভার হাইড্রেশন হতে পারে, এছাড়াও ওয়াটার পয়জনিংয়ের মতো কিন্তু মারাত্মক একটা সিচুয়েশন তৈরি হতে পারে। আমাদের দেহের মধ্যে যে বিপাক্রিয়া চলে, কোষের মধ্যে যে কর্মগুলি গঠিত হয়, সেগুলিতে জলের একটা বিশেষ গুরুত্ব রয়েছে, সেটা আমরা সবাই জানি। আমাদের দেহ 78% জল নিয়েই তৈরি। তো আমরা মনে করি যে জল আমরা যেটা পান করি সেটা ডাইরেক্ট আমাদের কোষের মধ্যে প্রবেশ করে সেই যে কাজগুলি হয় সেগুলিকে সুগঠিত বা সুসম্পন্ন করতে হেল্প করে। কিন্তু এটা একদমই ভুল ধারণা। কোষের মধ্যে ডাইরেক্ট জল প্রবেশ করতে পারে না। এর জন্য হেল্প করে প্রোটিন এবং কিছু ইলেকট্রোলাইট, যেমন সোডিয়াম, পটাশিয়াম। তো আমাদের দেহের যে ব্যালেন্সিং জলের, সেটাকে মেনটেন করতে কিন্তু সোডিয়াম এবং পটাশিয়াম এছাড়াও বিভিন্ন ধরনের যে কম্পাউন্ডগুলি আছে তাদের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তো যখন আমরা অতিরিক্ত মাত্রায় জলপান করার একটা অভ্যেস তৈরি করি, অতিরিক্ত মাত্রায় জলপান করি, তখন কি হয়, আসলে আমাদের দেহে যে সোডিয়ামের ঘনত্ব থাকে সেটা কমে যায়। সোডিয়াম যখন কমে যেতে শুরু করবে তখন একটা সিচুয়েশন তৈরি হয়, যেটাকে মেডিকেল ভাষায় হাইপোন্যাট্রেমিয়া বলা হয়। আর এটা একটা মারাত্মক সিচুয়েশন। এই সিচুয়েশনের যে উপসর্গ সেগুলি হলো প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা, গা গোলানো, গা বমি বমি ভাব, বমি হওয়ার মতো সমস্যা, কনফিউশন বা কিছু বুঝতে না পারা, একটা বিরক্তিকর ভাব আসা, মাংসপেশিতে প্রচণ্ড পরিমাণে টান ধরা বা ক্র্যাম্পিং সৃষ্টি হওয়া, এছাড়াও আমাদের মস্তিষ্ক বা ব্রেনের মধ্যে সুইলিং অবধি হতে পারে। এছাড়াও ইএইচ বলে একটা কন্ডিশন তৈরি হতে পারে, অর্থাৎ যখন কেউ এক্সারসাইজ করে বা কোনো অ্যাথলিট যখন রান করছে বা কোনো ব্যায়াম করছে, তখন যদি কেউ অতিরিক্ত পরিমাণে জল পান করতে শুরু করে, তখন তার ব্রেনের মধ্যে সোয়েলিং তো হবে, সঙ্গে তার মধ্যে অন্যান্য যে সিমটমগুলি বা উপসর্গগুলির কথা আমি বললাম সেগুলিও দেখা দিতে শুরু করবে। এই ইএইচ একটা ভয়ঙ্কর সিচুয়েশন, যেটা মৃত্যু অবধি ডেকে আনতে পারে। তো 2007 সালের বস্টন ম্যারাথনে এটা প্রমাণিত হয়েছিল। এটা দেখা গেছিল যে প্রায় ফিনিশিং লাইন যখন ক্রস করে, তার প্রায় 13% অ্যাথলিটের মধ্যে এই হাইপোন্যাট্রেমিয়া বা রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ার যে পরিমাণ, সেটা প্রায় 13% অ্যাথলিটদের মধ্যে দেখা গিয়েছিল, যেটা একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি করেছিল। আচ্ছা, তো এই যে হাইপোন্যাট্রেমিয়া সিচুয়েশনের কথা বলছি, এটা কি শুধু অতিরিক্ত জল পান করলেই হয়? না, ঠিক এরকম নয়। এছাড়াও যদি কারোর মধ্যে ডায়রিয়া দেখা দেয়, কেউ যদি অতিরিক্ত পরিমাণে বমি করে, বা কেউ যদি অতিরিক্ত পরিমাণে ঘামতে থাকেন, তাহলে কিন্তু এই সিচুয়েশন তৈরি হতে পারে। ঘামার সঙ্গে হাইপোন্যাট্রেমিয়া কি সম্পর্ক বুঝিয়ে বলি। যখন আমরা ঘামি তখন আমাদের দেহ থেকে ঘামের সঙ্গে কিন্তু লবণও আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। তো যখন আমরা জলপান করি তখন লবণ ছাড়া জলপান করি, দেহ থেকে এমনিতেই তো লবণ বেরিয়ে গেল, সোডিয়ামের পরিমাণ আমাদের রক্তে কমে গেল, সঙ্গে যদি আমরা উইদাউট সল্ট আমরা যদি জলপান করতে শুরু করি, তাহলে কিন্তু এই সিচুয়েশন তৈরি হতে পারে। এটা মাথায় রাখতে হবে। তো আপনি যখন ডিহাইড্রেশনের কথা ভাববেন, অবশ্যই কোনো ইলেকট্রোলাইট, বিশেষ করে সোডিয়াম, অর্থাৎ আপনি যদি কিছু না পান, অবশ্যই লবণ মিশিয়েও কিন্তু আপনাকে জলপান করার একটা অভ্যেস তৈরি করতে হবে। এছাড়াও যদি অ্যাড্রিনাল গ্রন্থি কারোর মধ্যে খুব দুর্বল সিচুয়েশনে থাকে, তাহলেও কিন্তু তার মধ্যে হাইপোন্যাট্রেমিয়ার মতো সিচুয়েশন তৈরি হতে পারে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমাদের কিডনির, দুই কিডনির উপরে ট্রায়াঙ্গেল শেপড দুটি গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডগুলি থেকে কর্টিসল, অ্যাড্রিনালিন হরমোনের মতো কিছু হরমোন সিক্রেশন হয়। এছাড়াও কিছু আরও হরমোন সিক্রেশন হয়, যেগুলি আমাদের সেক্স হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেনার যে টেস্টোস্টেরন হরমোন তৈরিতে ব্যাপক হেল্প করে। তো যদি এই গ্রন্থি কারোর মধ্যে দুর্বল অবস্থায় থাকে, তাহলেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও কেউ যদি কেউ হাইপোথাইরয়েডের মতো একটা সিচুয়েশনে আক্রান্ত হন, তাহলেও কিন্তু তার মধ্যে হাইপোন্যাট্রেমিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অ্যাড্রিনাল গ্রন্থি দুর্বল হওয়ার কারণে কী হয়,
কোনো মানুষের মধ্যে যদি অ্যাড্রিনাল গ্রন্থি দুর্বল অবস্থায় থাকে তাহলে সে সোডিয়ামকে তার দেহে হোল্ড করে রাখতে পারে না, যার কারণেই এই হাইপোনাট্রিয়ামের মতো সমস্যা কিন্তু দেখা দেয়। এছাড়াও কিছু মেডিকেশন আছে, কোনো মেডিসিন খাচ্ছেন কেউ ডাইউরেটিক মেডিসিন বিশেষ করে যারা খেয়ে থাকেন তাদের মধ্যেও অতিরিক্ত পরিমাণে প্রস্রাব হওয়ার প্রবণতা বেড়ে যায়। তখন কী হয়, সোডিয়াম বেশি পরিমাণে আমাদের দেহ থেকে বেরোতে শুরু করে, তার ফলেই কী হয়, আমাদের দেহে হাইপোনাট্রিমিয়ার মতো সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করে। আচ্ছা, শুধু যে বড়দের ক্ষেত্রে এই সিচুয়েশন দেখা দিতে পারে তা নয়, বাচ্চারাও একই রকমভাবে সাসেপ্টিবল, একই রকমভাবে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে। তো খুব গুরুত্ব সহকারে, খুব গুরুত্বপূর্ণভাবে জল পান বিশেষ করে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের অবধি খুব ধ্যান দিয়ে এই জল পান করার অভ্যেস কিন্তু আমাদের তৈরি করা উচিত। এবার যে ইনফরমেশনটা আমি বলতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ 3 ঘন্টার ইন্টারভালে উইদিন 3 আওয়ার্স পিরিয়ডের মধ্যে যদি কেউ 6 লিটার বা 6 লিটার জল পান করে ফেলে তাহলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। তার ব্রেনের মধ্যে এমন পরিমাণে সোয়েলিং স্টার্ট হয়, ওয়াটার ইনটক্সিকেশনটা এমন পর্যায়ে পৌঁছে যায় যার কারণেই তার মৃত্যুটা কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি আপনার দেহে কিডনি স্টোনের মতো একটা সমস্যা হয়ে থাকে বা যদি আপনি কিডনি স্টোন আপনার দেহে হওয়ার ঝুঁকি যদি বেশি পরিমাণে থাকে তাহলে আপনার অবশ্যই প্রতিনিয়ত 2 থেকে 2.5 লিটার জল পান করা অবশ্যই উচিত। এটাই রিজনেবল একটা কোয়ান্টিটি। এবার বলবো যে একজন ব্যক্তির প্রতিনিয়ত কত লিটার জল পান করা উচিত। এটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, নির্ভর করে কিছু ফ্যাক্টরের উপর, যে তার বয়স কত, তার ওজন কত, তার হাইট কত, অনেক কিছু ফ্যাক্টর আছে যেগুলি ডিপেন্ড করে এই জল পান করার কোয়ান্টিটিকে নির্ধারিত করার জন্য। তবুও আপনি ধরে রাখতে পারেন প্রতিদিন 2 থেকে 2.5 লিটার জল পান করাটাই শ্রেয়। এবং জল পান করার সময় কিছু ভুল মানুষও করে থাকে, এই নিয়ে আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো, যে মারাত্মক কিছু ভুল যেগুলো আমরা অধিকাংশ প্রায় 96 থেকে 70% মানুষ জল পান করার সময় বিশেষ করে থাকি, যে কারণে জলের যে গুরুত্ব, জলের যে উপকারিতা সেটা আমরা ঠিকঠাকভাবে পাই না। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, এক্সারসাইজ বা অ্যাথলিট যারা, তারা এক্সারসাইজ করার সময় বা খেলাধুলো করার সময় যখন জল পান করছেন ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য, তখন অবশ্যই তাদের জলে যেন কোনো ইলেকট্রোলাইট যদি না পান তাহলে অবশ্যই পরিমাণ মতো লবণ মিশিয়েও খাওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার সোডিয়ামের ব্যালেন্সিংটা ঠিকঠাকভাবে থাকবে, হাইপোনাট্রিমিয়ার মতো সমস্যা কিন্তু তৈরি হবে না, হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। আপনার দেহে যখন অতিরিক্ত সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় তখন উচ্চ রক্তচাপের মতো একটা সমস্যা বা হাইপার টেনশনের মতো একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বেশি পরিমাণে সোডিয়াম আমাদের রক্তে থাকার চেয়ে কম হয়ে যাওয়াটা বেশি বিপজ্জনক, বেশি ক্ষতিকারক। এর ফলে হতে পারে অনেক রকমের সমস্যা। তো আশা করি আজকের দেওয়া তথ্য আপনার অনেক পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ভিডিও আমি আরও নিয়ে আসতে পারি। আর আপনি আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিনে আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন, হাইড্রেটেড থাকুন। ধন্যবাদ।